এটা হচ্ছে লিপিড মে বি রিগার্ড অ্যাজ অর্গানিক সাবস্টেন্স রিলেটিভলি ইনসoluble ইন ওয়াটার। এটা ওয়াটারে ইনসoluble, আগে বলছি, soluble in organic solvents such as alcohol, ether, actually are potentially related to fatty acid and utilized by the living cell. মানে ওই যে বলতেছে ফ্যাটি অ্যাসিডের রিলেটেড আর ইউটিলাইজ বাই লিভিং সেল। এটা হচ্ছে মূলত ছোট্ট একটা ডেফিনিশন। এটা কি বোঝা গেছে তোমাদের? আসো তোমরা? জি স্যার। স্যার পানিতে ইনসলিউবল থাকবে। হ্যাঁ জি স্যার, পানিতে ইনসলিউবল থাকবে। হ্যাঁ, আর অর্গানিক সলভেন্ট মানে নন সলিউবল থাকবে। অ্যালকোহল এতে সলিউবল থাকে। আচ্ছা, তারপরে লিপিডটা অনেক সময় এনার্জি সাপ্লাই করে প্রোটিন স্পেয়ার করে, মানে হচ্ছে প্রোটিনে এনার্জি সাপ্লাই না করে সেই গ্রোথে ইউজ হয়, এবং লিপিডটা ওই যে প্রোটিন থেকে যে এনার্জি পায় তো সে এনার্জিটা সাপ্লাই করে। এটাকে বলা হচ্ছে স্পেয়ার, মানে স্পেয়ারিং, মানে একের কাজ অন্য করা আর কি, স্পেয়ারিং। সেটা হচ্ছে স্পেয়ার করে লিপিড প্রোটিনকে স্পেয়ার করে গ্রোথের জন্য, মানে প্রোটিনটা গ্রোথে ইউজ হয়, সে এনার্জিটা সাপ্লাই করে, এইভাবে স্পেয়ার করে প্রোটিনটা। তারপর সোর্স অফ স্টেরলস, বিভিন্ন স্টেরয়েডস বা স্টেরলস, ফসফোলিপিড, ফ্যাট সলিউবল ভিটামিন, এটা হচ্ছে সোর্স অফ এইগুলার। ঠিক আছে। প্রিকারসর অফ স্টেরয়েড হরমোনস এন্ড প্রোস্টাগ্ল্যান্ডিনস, কিছু কিছু স্টেরয়েড হরমোনস এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের সে প্রিকারসর। স্টেরলস হচ্ছে যেমন কোলেস্টেরল যেটা আছে এটা। আর লিপিড আর নট পলিমার, লিপিডটা পলিমার না, মোস্টলি স্মল মলিকুল, মানে স্মল মলিকুল মানে প্রোটিনটা অনেক বড় পলিমার। ঠিক আছে, পেপটাইডের আমরা আগেই পড়ছি, তো এটা এত বড় পলিমার না, এটা প্রোটিনের সেই স্মল মলিকুল আর কি, এটা বোঝা। কিন্তু আবার পানির কথা মনে করি না যে পানির মতো এটা স্মল মলিকুল, এত ছোট না এটা। ঠিক আছে, লিপিডটা আরো বড়, তবে প্রোটিনের তুলনায় সে স্মল আর কি, প্রোটিনের মতো পলিমার না। ঠিক আছে স্যার। স্যার, স্টেরল আর কোলেস্টেরল কি স্যার এক জিনিস? স্টেরলেরই একটা ইয়ে হচ্ছে কোলেস্টেরল আর কি। স্টেরলেরই একটা, ধরো এক্সাম্পল, যদি কোলেস্টেরল আছে, আর অনেক ধরনের স্টেরল আছে, এর মধ্যে আমরা নরমালি যেগুলো জানি সেটা হচ্ছে কোলেস্টেরল আর কি। নরমালি আমাদের সবচেয়ে পরিচিত ওটা হচ্ছে কোলেস্টেরল। স্টেরল ওখানে দেখবা, আমি একবার ডিটেইলস পড়াবো আর কি কি হয়। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। এখন আসলে টাইপস অফ লিপিড। লিপিড কয় ধরনের হয়? তো আমরা এই যে যদি ক্লাসিফিকেশনটা দেখি, লিপিড গ্লিসারল বেসড, নন গ্লিসারল বেসড। গ্লিসারল উপর বেস করে হয় দুই ধরনের, সিম্পল, কম্পাউন্ড। ঠিক আছে, আবার সিম্পলটা হচ্ছে দুই ভাগে ভাগ করা, ফ্যাটস এবং অয়েল, আর কম্পাউন্ড হচ্ছে গ্লাইকোলিপিড, ফসফোলিপিড। এবার গ্লাইকোলিপিডটাকে দুই ভাগে ভাগ করা হয়, গ্লুকোলিপিড, গ্যালাক্টোলিপিড। আর ফসফোলিপিডটাকে দুই ভাগ করা হয়, লেসিথিন, সেপালিন। আর নন গ্লিসারল বেসড হচ্ছে যারা স্ফিঙ্গোমাইলিনস, সেরেব্রোসাইটস, ওয়াক্স, স্টেরয়েডস, টার্কিক আর ইথেনয়েডস। স্টেরয়েডস যেটা, স্টেরল যেটা বলছে, স্টেরয়েড একই জিনিস, আর সিঙ্গুলার। কার মনে বাইরে সাউন্ড হচ্ছে, একটু তোমার মাইক্রোফোনটা অফ করো। তোমার মনে হয় মাইক্রোফোন থেকে সাউন্ড আসছে, তারও অন দেখতে, একটু বন্ধ করো। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা ক্লাসিফিকেশনটা দিচ্ছি, দুই ভাগে ভাগ করা হয়, গ্লিসারল বেসড, নন গ্লিসারল বেসড। তার গ্লিসারল বেসড অনেকগুলো ক্লাস আছে, আর নন গ্লিসারল বেসড এই যে কিছু কিছু আছে। এটা एग्जांपल ডিরেক্ট। ঠিক আছে, এইগুলা নন গ্লিসারল বেসড। আর গ্লিসারল বেসড এগুলাও কিন্তু एग्जांपल একটা মোটামুটি। ঠিক আছে, আচ্ছা এখন যদি টাইপসটা আরেকটু আমরা যে মানে ডেসক্রিপটিভ করে,
তো প্ল্যান্ট লিপিডটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্রাকচারাল এবং স্টোরেজ লিপিড। প্ল্যান্টে যে লিপিড গুলা থাকে, তো স্ট্রাকচারাল লিপিড গুলা কি কি হবে, এটা হচ্ছে ভেরিয়াস মেমব্রেন এন্ড প্রোটেক্টিভ সারফেস লেয়ার। স্ট্রাকচারাল লিপিড গুলা থাকবে প্ল্যান্ট লিপিডের, এবং এটা হচ্ছে 7% অফ লিভস অফ হায়ার প্ল্যান্ট, মানে লিভস এর 7%। লিভস এর উপর যে প্রোটেক্টিভ লেয়ারটা থাকে এটা হচ্ছে 7%। এই তো সারফেস লিপিডের মধ্যে হচ্ছে যে সারফেস লেয়ার, প্রোটেক্টিভ সারফেস লেয়ারের মধ্যে থাকে ওয়াক্স, এবং ওয়াক্সের সাথে থাকে লং চেন হাইড্রোকার্বনস এবং ফ্যাটি অ্যাসিড এবং কিউটিন থাকে। মানে সারফেস লিপিডের ভিতর থাকে, মানে যে পাতার উপর দেখবা মোমের মতো একটা আবরণ, সেটা মূলত ওই ওয়াক্স আর কি, ওয়াক্স লিপিড। এই লিপিডটার সাথে লং চেন হাইড্রোকার্বন থাকতে পারে, ফ্যাটি অ্যাসিড থাকতে পারে এবং কিউটিন থাকে আর কি। আর মেমব্রেন লিপিড, ভেরিয়াস মেমব্রেন লিপিড বলা হচ্ছে। মেমব্রেন লিপিডে থাকে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং প্লাজমা মেমব্রেন। মেমব্রেন এই তিনটা মেমব্রেনে মেমব্রেন লিপিড থাকে। এগুলা মেইনলি হচ্ছে গ্লাইকোলিপিড 40 থেকে 50% এবং আছে ফসফোগ্লিসারাইডস, এটা থাকে বাকি অংশ। তাহলে মেমব্রেন লিপিড হচ্ছে দুইটা, গ্লাইকোলিপিড আর ফসফোগ্লিসারাইড, আর সারফেস লিপিড হচ্ছে ওয়াক্স। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। সারফেস লিপিডটা হচ্ছে লিপস এর হচ্ছে 7%, আর মেমব্রেন লিপিডের মেইন উপাদান হচ্ছে গ্লাইকোলিপিড, এটা 40 থেকে 50% পর্যন্ত থাকে। আর গ্লাইকোলিপিডের সাথে থাকে ফসফোগ্লিসারাইড, ঠিক আছে। আর মেমব্রেন লিপিডটা কিসে কিসে পাওয়া যায় বলো তো? স্যার আমাদের কোষের স্যার মেমব্রেনে, তারপরে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে, মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই প্লাজমা মেমব্রেন। অর্গানে পাওয়া যায় আর কি। আচ্ছা, এখন আসো প্ল্যান্ট স্টোরেজ লিপিড অকার্স ইন ফ্রুট, মানে হচ্ছে স্টোরেজ লিপিড যেটা, সেটা হচ্ছে ফ্রুটস এবং সিডে, মানে হচ্ছে ফল এবং হচ্ছে যাদের যে বীজ, এটাতে স্টোরেজ লিপিডটা পাওয়া যায়। প্রিডমিনেন্টলি ট্রাইগ্লিসারলস, মানে ট্রাইগ্লিসারলটা হচ্ছে স্টোরেজ লিপিড, ঠিক আছে। তাহলে সারফেস লিপিড হচ্ছে ওয়াক্স, তারপর মেমব্রেন লিপিড হচ্ছে গ্লাইকোলিপিড এবং ফসফোগ্লিসারাইডস, আর স্টোরেজ লিপিড হচ্ছে কি ট্রাইগ্লিসারল। ক্লিয়ার সবাই? স্যার ওটা কি ট্রাইঅ্যাসাইল? ট্রাইগ্লিসারল, শুধু ট্রাইগ্লিসারল, ট্রাইঅ্যাসাইল না, ট্রাইগ্লিসারল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আসে অ্যানিমেল প্রোটিন, অ্যানিমেল লিপিডের ক্ষেত্রে মেইনলি স্টোরেজটা হচ্ছে ফ্যাট, ঠিক আছে। অ্যানিমেল লিপিডের মেইন স্টোরেজটা হচ্ছে কি ফ্যাট, কি স্যার ফ্যাট। এবং সেটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যুটা তোমরা চিনো মাছের? স্যার অ্যাডিপোজ ফিন আছে। হ্যাঁ, ওই যে ওইটাই অ্যাডিপোজ টিস্যু আর কি, অ্যাডিপোজ ফিন যেটা ওইটাই ওখানে থাকে। ওখানকার যে টিস্যুগুলা অ্যাডিপোজ ফিনের, ওই টিস্যুগুলাতে এই ফ্যাটটা থাকে এবং এটা 97% হচ্ছে ফ্যাট, ঠিক আছে। অ্যাডিপোজ ফিনের যে টিস্যুগুলো আছে ওটার 97% হচ্ছে কি ফ্যাট, ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তো এইটার যে ফ্যাটটা, এটা মূলত ফসফোগ্লিসারাইডস, এটা হচ্ছে মেইনলি ফসফোগ্লিসারাইড থাকবে এই ফ্যাটে, এবং এটা হচ্ছে 0.5 থেকে 1% অফ মাসেলের 0.5 থেকে 1% থাকবে, এবং অ্যাডিপোজ টিস্যু সেম আর কি। তারপরে কনসেন্ট্রেশন ইন লিভার ইউজুয়ালি 2 থেকে 3%, লিভারে থাকবে 2 থেকে 3% এই ফসফোগ্লিসারাইড, ঠিক আছে। আর মাসেল এবং হচ্ছে অ্যাডিপোজ টিস্যুতে 0.5 থেকে 1%, ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, the most important non-glyceride neutral lipid fraction in animal tissue is made up of cholesterol. Non-glycerol আর কি, non-glycerol based যে এটা থাকবে সেটা হচ্ছে অ্যানিমেলে, সেটা হচ্ছে কোলেস্টেরল। ইট ইজ এস্টার, এটা হচ্ছে একটা এস্টার।
which make together up 0.06 থেকে 0.09% of muscle and adipose tissue. এটা মূলত মাসেলে 0.0 থেকে 0.09% থাকে মাসেল এবং অ্যাডিপোস টিস্যু কোলেস্টেরল। ফিশ অ্যানিমাল টিস্যুর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কোলেস্টেরল আছে, নন গ্লিসারল থাকে। গ্লিসারল বেসড হচ্ছে ফ্যাট থাকে, আর নন গ্লিসারল বেসড থাকে কি কোলেস্টেরল। ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। এখন আসে যে আমরা যতগুলা পড়ছি এর মধ্যে ইম্পর্টেন্ট যে ফ্যাটি অ্যাসিড গুলা ওগুলা সম্পর্কে জানবো। একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইডস অর ফ্যাটস। ট্রাইগ্লিসারাইডস থেকে আবার ফ্যাটস হিসেবে ডিফাইন করা হয়। তো এটা ফর্ম করে কিভাবে? বাই রিঅ্যাকশন অফ গ্লিসারল উইথ ফ্যাটি অ্যাসিড মলিকুল। গ্লিসারলটা ফ্যাটি অ্যাসিড মলিকুলের সাথে এটা নিচে যেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এর সাথে রিঅ্যাকশন করে ট্রাইগ্লিসারাইড তৈরি করে। এই যে দেখো CHOH এর H-টাকে রিমুভ করে, এই জন্য স্টার বলা হয়। আর কোন অ্যাসিড থেকে, সরি এটা তো গ্লিসারল কি অ্যাসিড? গ্লিসারল তো অ্যাসিড না, এটা বেস মনে হচ্ছে আর কি। তো কোন অ্যাসিড থেকে স্যার গ্লিসারল অ্যালকোহল না স্যার? হ্যাঁ, তো গ্লিসারলের H-টাকে রিমুভ করে সে এই যে ফ্যাটি অ্যাসিডটা যুক্ত হয় ট্রাইগ্লিসারাইড তৈরি করে। এটা এক ধরনের ফ্যাট, ঠিক আছে? ক্লিয়ার? আর এস্টার হচ্ছে যেগুলো হচ্ছে তোমার অ্যাসিডের থেকে H-টা রিমুভ করে তার সাথে ওই অর্গানিক কম্পাউন্ডটা যুক্ত হবে, কোন অর্গানিক কম্পাউন্ড, তখন তাকে এস্টার বলা হয় আর কি। আমরা পরে দেখবো তোমাদেরকে। তো এটা দেখো ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট কোনটা হবে? যখন কোনো গ্লিসারলের H-টা রিমুভ করে ওখানে কোনো ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে। তো তিনটাতে যুক্ত হয় এই জন্য ট্রাইগ্লিসারাইড নাম হচ্ছে। যদি দুইটাতে যুক্ত হতো তাহলে ডাইগ্লিসারাইড, ঠিক আছে? মনোগ্লিসারাইড এরকম হতো আর কি। তো এটাকে যদি আমরা ট্রাইগ্লিসারাইডকে যদি হাইড্রোলাইজ করি 3 মলিকুল অফ ফ্যাটি অ্যাসিড, তিনটা ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে, এই যে তিনটা ফ্যাটি অ্যাসিড এবং 1 মলিকুল অফ গ্লিসারল, এই একটা গ্লিসারল পাওয়া যাবে, ঠিক আছে? They accumulate in the adipose or fat tissue, মানে adipose tissue তো ফ্যাটি টিস্যু, এবং আরো যেসব জায়গায় ফ্যাট থাকে ওইসব ফ্যাট জায়গায় এইটা পাওয়া যাবে আর কি, ট্রাইগ্লিসারাইডটা। প্রাইমারি মিন্স বাই হুইচ অ্যানিমাল স্টোর এনার্জি, মূলত প্রাইমারিলি অ্যানিমালস এই ফ্যাটি হিসেবে তারা এনার্জি স্টোর করে, ঠিক আছে? এর ফাংশন হচ্ছে মূলত অ্যানিমাল। এটা ক্লিয়ার সবাই? স্যার আমরা যে হলুদ, স্যার প্রাণী দেহে হলুদ ফ্যাট দেখি স্যার, ওইটা কি ট্রাইগ্লিসারাইড বলবো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ফ্যাট স্টোর যেটা হয় মূলত ওটাই হচ্ছে যে ট্রাইগ্লিসারাইড। কারো বেলিতে স্টোর হয়, কারো লিভারে স্টোর হয়, কারো ওই যে এই ফিশের ক্ষেত্রে অ্যাডিপোস টিস্যুতে হয়, লিভারে হয়, আর হিউম্যানের ক্ষেত্রে বেলিতে ফ্যাট কিছুটা স্টোর হয়, তাই না? জি স্যার। অনেক সময় লিভার হয়, অনেকে ফ্যাটি লিভার হয়, এই জন্য অপারেশন করে ওই যে ফ্যাট গুলা রিমুভ করা হয়। অতিরিক্ত কার্বোহাইড্রেট খাইলে এটা বেশি স্টোর হয় এনার্জি, মানে হচ্ছে যে এনিমেল তুমি যে ফর্মে যে খাবার খাও অতিরিক্ত হয়ে গেলে সেটা এনার্জি হিসাবে স্টোর করবে কি ফ্যাট হিসাবে। আর কিসে কিসে হিসাবে স্টোর করবে? এনার্জি। এনার্জিটা কি হিসাবে, এনার্জি সোর্সের খাবারগুলো কি হিসাবে স্টোর করবে? ফ্যাট হিসেবে ট্রাইগ্লিসারাইড। ক্লিয়ার সবাই? এই আসো তোমরা, না সবাই ঘুমাচ্ছ? জি স্যার, ক্লিয়ার স্যার। এক দুইজন কথা বলছো, বাকিরা কি আসো না ঘুমাচ্ছ, না ক্লাস ভালো লাগে না? জি স্যার আছি। স্যার আছি। নাম না বুঝলে বলো যে স্যার আপনার ক্লাস ভালো লাগে না, তাহলে আমি ক্লাস নেবো, অন্য কোনো স্যার ম্যাডামকে বলবো আর কি ক্লাস নেওয়ার জন্য। সরাসরি বলবো স্যার আপনার ক্লাস ভালো লাগে না, তাহলে আমার পরিবর্তে অন্য কেউ নেবে, সমস্যা নাই তো, অন্যদের ক্লাস নেবো। তো তোমরা রেসপন্স করো না, মানে তোমাদের সাথে বুঝলাম না। ক্লাস না ভালো লাগলে বলতে পারো সরাসরি যে স্যার আপনার ক্লাস ভালো, অথবা তোমরা নাম হাইড করে আমারে মেল করতে পারো, অথবা মেসেজ দিতে পারো অন্য নাম থেকে যে স্যার আপনার ক্লাস ভালো লাগে না, ঠিক আছে? শুনতে পাচ্ছ?
জি স্যার। জি আর স্যার। ছেলেদের কোনো রেসপন্সই নাই, ওরা মানে আমি শুনি 2-3টা গলা সবসময় ক্লাসে, মানে বাকিরা কি আসলে বুঝো না বুঝো না। আমি তাহলে তোমাদের সাডেন টেস্ট নেব, আমার ক্লাস ভালো লাগলে বলবা, আর না ভালো লাগলে বলবা সরাসরি যে স্যার আপনার ক্লাস ভালো লাগে না, ওকে আমি ক্লাস নেবো না, অন্য কোনো স্যার ক্লাস নেবে, নাহলে আমি তোমাদের এরকম সাডেন ক্লাস টেস্ট নেব, যেখানে তোমাদের হঠাৎ করে তোমাদের এক্সাম দেওয়া লাগবে, তাহলে আমি বুঝতে পারবো কি বুঝো আর কি বুঝো না। ও একদিন তো 3জন মনে হয় তোমরা রেসপন্স করতে পারছো, সামনে কিন্তু 3জন রেসপন্স করলে হবে না। আমি নাম্বার এগুলা ক্লাস টেস্টে অ্যাড করে দেবো, যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে রেসপন্স না হলে মনে করবো, আর যদি বলে না স্যার আপনার ক্লাস ভালো লাগে না, স্যার আপনি ভালো পড়াতে পারেন না, তাহলে ওকে, ইটস ওকে, আমি ক্লাস করাবো না, অন্য কোনো স্যার ম্যাডাম তোমাদেরকে ক্লাস করাবে, ওনারা তোমাদেরকে ইভালুয়েট করবে, ঠিক আছে, এটা কোনো প্রবলেম না। কারণ ভালো পড়াতে পারলে আমারও লেকিংস আছে, আমি যে সব জানি তা না, কিন্তু আমি চেষ্টা করছি আমি নিজে জেনে যতটুকু তোমাদেরকে জানানো যায়। তোমরা যদি রেসপন্স না করো সেক্ষেত্রে তো আসলে আমি বুঝবো না তোমরা কি বুঝতেছো না বুঝতেছো না। ঠিক আছে, একটু রেসপন্স করো, খালি 2-3 জনের রেসপন্স না করো, অন্যরা রেসপন্স করো, তাহলে অন্তত বুঝা থাকবে, জানা যাবে যে না তোমরা রেসপন্স করতেছো। কারণ অনলাইনে কিছুই বোঝা যাচ্ছে না তোমরা, কারণ ক্লাসে হইলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারতাম, পিছনে দাঁড়ায় একজনের জিজ্ঞেস, এই তুমি বলো, বা তুমি পড়াইছে বা কি বলছে এগুলা, কিন্তু তোমরা এইভাবে তো আসলে জিজ্ঞেস করা পসিবল না নাম ধরে ধরে। তো সবাই যতটুকু এখন পর্যন্ত পড়াইলাম ক্লিয়ার কিনা সবাই? জি স্যার, ক্লিয়ার জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাইলাম। আচ্ছা, ওয়াক্সটা হচ্ছে এস্টার অফ লং চেইন ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডের লং চেইন ফ্যাটি অ্যাসিড মানে যে হচ্ছে COOH থাকে না ফ্যাটি অ্যাসিড নাকি? জি স্যার। এই যে এটার নাম কি? স্যার কার্বক্সিলিক অ্যাসিড। এই যে COOH এর এই যে Hটা রিমুভ করে এটার নাম কি, তার সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়েছে, ঠিক আছে ঠিক আছে নাকি কি যুক্ত হয়েছে? জি স্যার। লং চেইন অ্যালকোহল যুক্ত হতে পারে, ফ্যাটি অ্যাসিড যুক্ত হতে পারে, আর তারপর আবার ইথারও যুক্ত হতে পারে, মানে এটা হচ্ছে মানে ফ্যাটি অ্যাসিড, লং চেইন ফ্যাটি অ্যাসিড মূলত হচ্ছে ওয়াক্সটা, মানে অনেকগুলা ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে এখানে ইয়াটা ফ্যাটি অ্যাসিডের মূলকের সাথে ধরো আরো অন্যান্য এই যে কার্বন মলিকিউল যুক্ত হয়ে লং চেইন ফ্যাটি অ্যাসিড হবে, এটার নাম কি ওয়াক্সটা, এবং এটার হাই মলিকুলার ওয়েট থাকবে, ঠিক আছে ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। এটা সোর্স অফ এনার্জি স্টোরস ইন প্ল্যান্টস, এটা হচ্ছে মূলত প্ল্যান্টের ক্ষেত্রে এনার্জি স্টোর হয়, এবং এনিমেলে অ্যাজ এ প্রোটেক্টিভ কোটিং, এনিমেলে থাকবে প্রোটেক্টিভ কোটিং হিসেবে থাকবে, মানে মোমের মতো যেটা থাকবে সেটা হচ্ছে প্রোটেক্টিভ কোটিং হিসেবে, আর প্ল্যান্টে স্টোর এনার্জি স্টোর মূলত পাতা, অনেক পাতাতে হচ্ছে মোমের মতো লেয়ার, হাত দিয়ে ধরলে বোঝা যায়, সেক্ষেত্রে ওগুলো হচ্ছে ওয়াক্স আর কি। তারপর হচ্ছে মৌমাছির বাসাতেও থাকে মনে হয় ওয়াক্সটা, ঠিক আছে ক্লিয়ার? আর স্যার কচুর পাতার উপরে যেটা থাকে ওটা কি মোম? হ্যাঁ হ্যাঁ, ওইটা মোমের মতো, কারণ ওই কারণে এই ওয়াক্স থাকে, এই জন্য মূলত ওইটা ভিজে না, এর জন্য জি স্যার। ভালো করে ওইটা মুভ করে, ঠিক আছে। এরা হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে সলিড, মানে হচ্ছে যে নরমাল টেম্পারেচারে এটা হচ্ছে সলিড, ঠিক আছে, মানে হচ্ছে কি 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে এরা হচ্ছে সলিড, কিন্তু এর উপরে গেলে এরা কি হবে? স্যার বলে যাবে। দ্রবণীয় হয়ে যাবে। নরমাল টেম্পারেচারে ওরা হচ্ছে যে সলিড, মানে যে আমাদের রুম টেম্পারেচার, মানে নরমাল আমাদের 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, এখানে তারা সলিড, এর উপরে গেলে আস্তে আস্তে এরা লিকুইড হতে থাকবে। স্যার প্রাণী দেহে কি মোম থাকে? হ্যাঁ? প্রাণী দেহে কি মোম থাকে? প্রাণী দেহে মোম থাকে মূলত স্কিনের উপরে প্রোটেক্টিভ লেয়ার হিসেবে থাকতে পারে আর কি, ঠিক আছে, ওই যে এখানে বলাই আছে and animals as a protective coating, animals এ protective coating হিসেবে থাকবে আর কি।
মানে তোমার স্কিনে থাকতে পারে সর্বোচ্চ। অনেক সময় দেখবা মোমের মতো কিছু মানে নাক বা এইসব জায়গাতে তেল তেলের জিনিস বা এই ধরনের, এটা ওয়াক্স এক ধরনের, ঠিক আছে? স্যার মুখে হয় ওইটা তো, মুখে। মানে স্কিনও থাকে অল্প অল্প, ভেরি লিটল অ্যামাউন্ট, এটা প্রোটেক্টিভ কোটিং হিসেবে কাজ করে। যেমন না ধরো এটার নাম কি, কচু পাতার উপর থাকে, এর উপরে ওয়াটার বা কোনো ইম্প্যাক্ট কিন্তু করতে পারে না, ঠিক আছে? যদি ওয়াক্সের লেয়ারটা না থাকে তাহলে কিন্তু যে কোনো কারণে এটা ইনজুর্ড হতে পারতে পারে। সেই রকম অ্যানিমেল দেওয়া এটা প্রোটেক্টিভ কোটিং হিসেবে কাজ করে আর কি। যেমন ওয়ালে ধরো আমরা রং করতেছি, সেম ওয়াক্সটাও অ্যানিমেল বা প্ল্যান্টে এই রঙের কাজটা করতেছে, প্রোটেকশন দিচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। লং চেইন ফ্যাটি অ্যাসিড বলছে সাম আর এস্টার অফ লং চেইন অ্যালকোহল, কিছু লং চেইন অ্যালকোহলের এস্টার আর 1CH2OH হিসেবে থাকে এটা। আর এন্ড লং চেইন ফ্যাটি অ্যাসিড আগেই বলছে R2COOH। সাম আর এস্টারস অফ ইথারস, ইথারের সাথে যুক্ত হয়ে এটার নাম কি ওয়াক্স তৈরি করবে। ইথারের সাথে এই যে আর গ্রুপ যুক্ত হয়ে এটার নাম কি তোমার ওয়াক্স তৈরি করবে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসো ফসফোলিপিডস। আমরা কিন্তু এখানে ডেসক্রিপশন করাচ্ছি যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, মানে আমাদের ফিশারিজের সেক্টরের জন্য বেশি ইম্পর্টেন্ট বা ফিশের জন্য ইম্পর্টেন্ট, ওই ধরনের আমরা লিপিড গুলা কিন্তু পড়াচ্ছি, বাকিগুলা কিন্তু আমরা পড়াচ্ছি না। আরো অনেক টাইপস আছে, কিন্তু সেটা আমাদের ফিশারিজের জন্য ইম্পর্টেন্ট না এত বেশি, সেটা এনিমেল, সেটা হিউম্যান বিং এদের জন্য ইম্পর্টেন্ট, ওই জন্য ওগুলো আমরা পড়াচ্ছি না। যেগুলো আমাদের ফিশের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা পড়াচ্ছি। এখন আসলে ফসফোলিপিডস। ফসফোলিপিডসটা হচ্ছে যে এস্টার অফ ফ্যাটি অ্যাসিড এন্ড ফসফরিক অ্যাসিড, মানে এই যে এটার নাম ফ্যাটি অ্যাসিডের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হবে এন্ড এ নাইট্রোজেন বেস, এবং একটা নাইট্রোজেন বেস যুক্ত হবে, এটাকে বলা হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড। এটা হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড বলা হচ্ছে, ঠিক আছে? তো মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড থাকবে, এখানে ফসফরিক অ্যাসিড থাকবে এবং একটা নাইট্রোজেন বেস থাকবে, ঠিক আছে? নাইট্রোজেন বেস থাকবে, এই তিনটা মিলে হচ্ছে ফসফোলিপিড তৈরি হয়, এটাকে হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিডও বলা হয়। ক্লিয়ার সবাই? নাম জি স্যার। থেকে বোঝা যাচ্ছে এই ফ্যাটি অ্যাসিড এই লিপিডে কি থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে, ঠিক আছে? এই জন্য ফসফোলিপিড হচ্ছে। তো সাম ইম্পর্টেন্ট, মানে এই যে ফসফোলিপিডের মধ্যে কিছু নাম করা বা ইম্পর্টেন্ট লিপিড গুলো হচ্ছে ফসফাটাইডাল কোলিন, যেটাকে লেসিথিন বলা হচ্ছে, ফসফাটাইডাল ইথানল অ্যামাইন সেপালিন, এটা মূলত হচ্ছে যে তোমার মেরিন ম্যামালের হেড রিজিয়নে যত সম্ভব থাকে সেপালিনটা। আর লেসিথিনটা কই থাকে আমি এখন মনে নাই, এটা মেরিন কোন ফিশে থাকে বা ফিশ অথবা কোন ইয়াতে থাকে লেসিথিন। সেফালিনটা ব্রেন বা ব্রেনে থাকে মেরিন ম্যামালের ক্ষেত্রে। তারপর ফসফাটাইডাল সেরিন, ফসফাটাইডাল ইনোসিটল এখানে থাকে। এরা হচ্ছে মেইন কম্পোনেন্ট অফ বায়োলজিক্যাল মেমব্রেন, মেমব্রেনে থাকে আর কি, মেমব্রেনে মূলত ফসফোলিপিডটা থাকে, ঠিক আছে? আগেই তোমরা কিন্তু পড়ে আসছো এবং ইন্টারমিডিয়েটে পড়ার কথা ফসফোলিপিডের কথা, তাই না? লিপিড বাইলেয়ার থাকে, ওখানে ফসফোলিপিড থাকে, গ্লিসারল থাকে না, এরকম। জি স্যার। জি স্যার। জি স্যার। এই যে ফসফোলিপিডের একটা এক্সাম্পল হচ্ছে লেসিথিন। এই যে দেখো লেসিথিনের স্ট্রাকচারটা কি রকম, এই রকম, ঠিক আছে? এখানে নাইট্রোজেন বেস আছে, এই ফসফরিক অ্যাসিড আছে, হচ্ছে নিচে 3 নাম্বারটাতে থাকে, আর উপরগুলাতে কার্বন থাকে, ঠিক আছে? ক্লিয়ার? স্যার। হ্যাঁ। স্যার এই স্ট্রাকচার গুলো কি এক্সামে আসবে স্যার, মানে লিখতে? এখন না দিলেও হবে, তবে দিলে ভালো, একটু ভালো নাম্বার পাওয়া যাবে, মানে এরকম দিয়ে দিলে এক্সাম্পল হিসেবে। এখন আমি বলবো না তুমি লেসিথিনের স্ট্রাকচারটা ড্র করো, এরকম না। আমাদের পরে স্ট্রাকচার আছে, ওগুলা তোমার ইম্পর্টেন্ট, এগুলা এত বেশি ইম্পর্টেন্ট না। এগুলা তোমার ধরো হয়তো বললাম ফসফোলিপিডে তুমি ডিসক্রাইব করো, সেক্ষেত্রে তুমি এই কথাগুলো লিখলা, সাথে লেসিথিন এক্সাম্পল দিয়ে লেসিথিনের স্ট্রাকচার দেয়া, তাহলে তোমার ভালো নাম্বার ক্যারি করবা। এটা হচ্ছে কথা, বেস্ট নাম্বার ক্যারি করার জন্য এটা দিতে পারো।
আরো যদি কোনো ইনফরমেশন অ্যাড করতে পারে আরো ভেরি গুড, ঠিক আছে। কিন্তু আবার আন্দাজে মানে যেটা নাই বা কোথাও রেফারেন্স নাই এই ধরনের ইনফরমেশন দিয়ে দিলে কিন্তু সেটা আবার ভুল হবে, সেক্ষেত্রে নাম্বার বাড়াচ্ছে, কমে যাবে নাম্বারটা আর কি। ক্লিয়ার? তাহলে ফসফোলিপিডটা জি স্যার। আচ্ছা, এবার আসলে গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড কিন্তু এটা নাম থেকে বোঝা যায়, ঠিক আছে। গ্লিসারল, এস্টার অফ গ্লিসারল, গ্লিসারের সাথে এটার নাম কি কি গ্লুকোজ অথবা গ্যালাক্টোজ এই ধরনের কোনো মানে কার্বোহাইড্রেট যুক্ত হয়ে গ্লাইকোলিপিড তৈরি হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এই যে এখানে যদি আমরা সাইডে যদি এই স্ট্রাকচারটা দেখি, এটা হচ্ছে গ্লিসারল। গ্লিসারল স্ট্রাকচার এর সাথে একটা গ্লুকোজ রেসিডিউ যুক্ত আছে, তার মানে গ্লিসারো গ্লাইকোলিপিড। এটা হচ্ছে গ্লিসারো গ্লাইকোলিপিড, ঠিক আছে। তাহলে হচ্ছে গ্লাইকোলিপিডে কি কি থাকবে? ফ্যাটি অ্যাসিড থাকবে, তারপর গ্লিসারল থাকবে, আর হচ্ছে একটা কার্বোহাইড্রেট গ্লুকোজ অথবা গ্যালাক্টোজ এই ধরনের একটা কার্বোহাইড্রেট থাকবে, সেটা হচ্ছে গ্লাইকোলিপিড। তারপর এস্টার অফ গ্লিসারল বলা হচ্ছে লিপিড উইথ এ কার্বোহাইড্রেট জয়েন্ট বাই, এই কার্বোহাইড্রেটটা জয়েন করে গ্লাইকোসাইড বন্ড, এই বন্ডটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইড বন্ড। এখানে যে বন্ডটা হচ্ছে এটা হচ্ছে গ্লাইকোসাইড বন্ড। এটা প্ল্যান্ট, ব্যাকটেরিয়া, ফাঞ্জাই এবং এনিমেল সব কিছুতেই থাকে গ্লাইকোলিপিডটা। আচ্ছা, এমফিলিক কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন, এটা হচ্ছে সেল মেমব্রেনের কম্পোনেন্ট। এমফিলিক, এমফিলিক মানে কি জানো তোমরা? এমফিলিক স্যার উভয় মানে উভয় আকর্ষণ মানে স্যার। পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনেরই তার ইয়ে থাকে, রিজিয়ন থাকে। মানে হচ্ছে পোলার এবং নন পোলার, হাইড্রোফিলিক পোলার এবং নন পোলার লিপিড মেমব্রেন আর কি। নন পোলার একটা হচ্ছে হাইড্রোফিলিক পোলার রিজিয়ন থাকবে, আর একটা হচ্ছে নন পোলার লিপিড মানে নন পোলার রিজিয়ন, হাইড্রোফোবিক নন পোলার রিজিয়ন থাকবে এটা, ঠিক আছে। মানে পজিটিভ নেগেটিভ দুইটাই প্রেজেন্ট থাকবে। মানে হাইড্রোফিলিক পোলার মানে পোলার রিজিয়নে হাইড্রোফিলিক মানে ওয়াটারটারে আকর্ষণ করবে একটা রিজিয়ন, আর এটা হচ্ছে হাইড্রোফোবিক নন পোলার রিজিয়নটা ওয়াটারটাকে রিজেকশন করবে, মানে এটা হচ্ছে এই ধরনের দুইটা রিজিয়ন থাকে। স্যার এটা গ্লাইকোলিপিডে হাইড্রোফিলিক হাইড্রোফোবিক দুইটাই থাকবে তাই তো? হ্যাঁ, দুইটাই থাকবে, পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনেরই দুইটা আকর্ষণ রিজিয়ন থাকবে আর কি এর মধ্যে গ্লাইকোলিপিডে। একটা হাইড্রোফিলিক পোলার থাকবে আর একটা হাইড্রোফোবিক নন পোলার থাকবে। আচ্ছা, তারপর 2 হাইড্রোক্সি গ্রুপ অফ গ্লিসারল esterified by fatty acid, 1 or 2 molecules sugar are added to glycerol। ওই যে বললাম গ্লিসারলে কি ফ্যাটি অ্যাসিড থাকবে, ঠিক আছে। এই দুইটা ফ্যাটি অ্যাসিড থাকছে, দুইটাতে আরেকটাতে 1 or 2 moles অফ সুগার থাকবে, ঠিক আছে। সুগার এই যে একটা সুগার, ঠিক আছে। গ্যালাক্টোজ, গ্লুকোজ তো থাকতে পারে, ঠিক আছে, এই ধরনের। ক্লিয়ার সবাই? এই স্ট্রাকচার আগে বলে দিচ্ছি, এখানে দেখলে তুমি বুঝতে পারবে এটা কি কি থাকে। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক তো এই দুইটা মিলে কি আমরা এমফিলিক পাবো? জি স্যার। পোলার এবং নন পোলার, হাইড্রোফিলিক পোলার মানে পোলার রিজিয়নটা ওয়াটারটাকে সে মানে আকর্ষণ করবে মানে ওয়াটারটাকে সে গ্রহণ করবে। আর নন পোলার হাইড্রোফোবিক, ওইটা নন পোলার রিজিয়ন হচ্ছে তার হাইড্রোফোবিক। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, না বুঝলে নেক্সট ক্লাসে আবার আমাকে ইয়ে করে। আর এইটার মনে হয় নোট তোমাদেরকে অলরেডি দেওয়া আছে, পাইছো কি তোমরা সবাই? পাইছো সবাই? জি স্যার। আর যদি না পাও প্রীতির কাছে আছে, প্রীতির কাছ থেকে কালেক্ট করে নিবা। আর যদি প্রীতি না দিতে চায় আমাকে বলবা, আমি স্যার আমি দিয়েছি তো স্যার, আপনি আমাকে দিয়েছিলেন না। আচ্ছা
তারপরও কেউ যদি মনে করতেছে প্রীতির সাথে সম্পর্ক ভালো না, প্রীতিকে বলবে না, লজ্জা পাচ্ছে বা এরকম, তাহলে সে আমাকে বলতে পারে, তাকে আমি মেল করে দেবো, সমস্যা নাই, তার মেল অ্যাড্রেস দিলে। কেউ যদি মনে হচ্ছে যে না প্রীতির থেকে আমি নেবো না, আছে তো এরকম অনেকে, তাই না, ক্লাসে, প্রীতির সাথে সম্পর্ক ভালো না, না আমি প্রীতির কাছ থেকে নেবো না, এরকম যদি কারো সমস্যা থেকে থাকে, সে আমাকে বলবা, মেসেঞ্জারে নক দিয়ে বলবা, স্যার আমার এই ক্লাস নোটটা দরকার, আপনি আমাকে যদি আমার এই মেল অ্যাড্রেস যদি মেল করেন কাইন্ডলি, আমি তোমাকে মেল করে দেবো, ঠিক আছে। মানে যদি কারো এরকম সমস্যা থেকে থাকে, ঠিক আছে, কোনো হেজিটেশন করার দরকার নাই, কোনো কিছু লাগলে বলতে পারো, আমি যথাসাধ্য তোমাদেরকে সাপ্লাই করার জন্য সাপ্লাই করবো আর কি, ঠিক আছে। ক্লিয়ার সবাই তাহলে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে যে কোনো সময় আমাকে কোশ্চেন করতে পারো, মেসেঞ্জারে লিখে দিবা, আমি যখন আমার কনভেনিয়েন্ট টাইম আমি তোমাকে আনসার দেবো, ঠিক আছে। যে কোনো বিষয়, ধরো যে কোনো বিষয় তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমি জানলে তোমাকে আনসার দেবো, না জানলে বলবো সরি, ঠিক আছে। ওকে, আমরা নেক্সটটাতে গেলাম। তারপর স্ফিঙ্গোমাইলিনস। স্ফিঙ্গোমাইলিনস এটাও মূলত ব্রেনে থাকে, এটাও আমাদের ফিশের জন্য ইম্পর্টেন্ট। বেসড অন স্ফিঙ্গোসিন, এটা মূলত 18 কার্বন যুক্ত অ্যামাইনো অ্যালকোহল, মানে অ্যামাইনো গ্রুপ থাকবে, একটা অ্যালকোহলের সাথে একটা অ্যামাইনো গ্রুপ যুক্ত হবে স্ফিঙ্গোসিন যেটা বলা হচ্ছে। আর এইটা এই স্ফিঙ্গোসিন যুক্ত যে লিপিডটা সেটাকে বলা হচ্ছে স্ফিঙ্গোমাইলিনস, ঠিক আছে। তো স্ফিঙ্গোসিনের এই স্ট্রাকচারটা এখানে দেখা যাচ্ছে, এই যে অ্যামাইনো গ্রুপ যুক্ত, এই যে অ্যামাইনো গ্রুপ যুক্ত কার্বন অ্যালকোহল, মূলত এই অ্যালকোহলের সাথে একটা অ্যামাইনো গ্রুপ যুক্ত হচ্ছে, যেটাকে আমরা বলতেছি স্ফিঙ্গোসিন। আর এই স্ফিঙ্গোসিনটা হচ্ছে যে লিপিডটা তৈরি করবে সেটা হচ্ছে স্ফিঙ্গোমাইলিনস। তাহলে হচ্ছে এটার ভিতর কি কি থাকে? কনসিস্ট অফ ফসফোকোলিন হেড গ্রুপ, এ স্ফিঙ্গোসিন and a fatty acid instead of glycerol, ঠিক আছে, ডাবল হয়ে গেছে। তো এই শুনো, তোমাদের কিন্তু এটার যে আমরা ক্লাস নোটটা সাপ্লাই করছি, এটার সম্পূর্ণ ডেসক্রিপশনটা নাই, তোমরা এই লাইনটা উঠাই নিও, লিখে নিও, বা কোথাও এটা ছবি তুলে নিও। জি স্যার। এই লাইনটা কিন্তু তোমাদের লেকচার নোটে নাই, এই লাইনটা, ঠিক আছে, এটা আমি নতুন করে অ্যাড করছি, আগের লেকচার নোটে নাই, ঠিক আছে। তো তাহলে স্ফিঙ্গোমাইলিনে কি কি থাকবে? ফসফোকোলিন থাকবে, তারপর স্ফিঙ্গোসিন যেটা তো অলরেডি বললাম, আর ফ্যাটি অ্যাসিড। আর এই স্ফিঙ্গোসিন থাকার কারণে এর নামটা মূলত হচ্ছে স্ফিঙ্গোমাইলিনস, ঠিক আছে। তো এটাতে গ্লিসারল থাকবে না, এটাতে ফ্যাটি অ্যাসিড থাকবে, ঠিক আছে, স্ফিঙ্গোমাইলিনস। এটা মূলত অ্যাবান্ডেন্ট থাকে টিস্যু অফ নার্ভাস সিস্টেম, মূলত ব্রেনে থাকবে, constituting 25% of total lipid in myelin sheet of nerval cell. নার্ভাল সেলের মাইলিন শীট যেটা আছে ওটা 25% হচ্ছে স্ফিঙ্গোমাইলিনস। ক্লিয়ার সবাই? স্যার স্যার স্ফিঙ্গোমাইলিনটা কি স্ফিঙ্গোসিন, ফ্যাটি অ্যাসিড এবং ফসফোকোলিন দিয়ে গঠিত, এটা বোঝাচ্ছে স্যার? স্ফিঙ্গোসিন হচ্ছে অ্যামাইনো অ্যালকোহল, স্ফিঙ্গোসিনটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড না, স্ফিঙ্গোসিন হচ্ছে অ্যামাইনো অ্যালকোহল, ঠিক আছে। স্ফিঙ্গোমাইলিনটা তৈরি হয় ফসফোকোলিন থাকবে এখানে একটা, তারপর স্ফিঙ্গোসিন থাকবে এবং হচ্ছে ফ্যাটি অ্যাসিড থাকবে, গ্লিসারল থাকবে না এখানে, ঠিক আছে। জি স্যার। মানে Clear, sir. একটা জিনিস একসাথে যুক্ত হয়ে সে স্ফিঙ্গোমাইলিন তৈরি করে। স্ফিঙ্গোসিনটা যেহেতু বলছি ওর স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, স্ফিঙ্গোমাইলিনের স্ট্রাকচার এখানে দেওয়া নাই, ঠিক আছে, ঠিক আছে। স্ফিঙ্গোমাইলিনের জি, sir. জিনিস থাকবে, ফসফোকোলিন, স্ফিঙ্গোসিন আর হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো কিন্তু, ঠিক আছে, স্ক্রিনশট, কারণ তোমাদের লেকচার নোটে এই লাইনটা নাই, আমি তারপরও কারেকশন করে আবার দেব শেষে, ক্লাস শেষে, তবে এখন পড়ার জন্য এই লাইনটা তোমরা উঠাই নিও, ঠিক আছে। স্যার Clear সবাই? গ্লিসারলের পরিবর্তে কি ফ্যাটি অ্যাসিড আছে এইটা? হ্যাঁ হ্যাঁ, গ্লিসারল থাকে না, ফ্যাটি অ্যাসিড থাকে, ঠিক আছে। গ্লিসারলটা হচ্ছে কি তিনটা ফ্যাটি অ্যাসিড, মূলত ওই যে ট্রাইগ্লিসারাইড, সরি গ্লিসারল, ওটা তো ট্রাইগ্লিসারাইড বলতেছে, গ্লিসারল হচ্ছে কি ওই যে তিনটা কার্বন যুক্ত COOH থাকে, ওই গ্লিসারলটা
না থেকে এখানে শুধু ফ্যাটি অ্যাসিডটা থাকে, একটা বা দুইটাও থাকতে পারে, তিনটাও থাকে, যেটা ফ্যাটি অ্যাসিড থাকে, কোনো গ্লিসারল থাকবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসো স্টেরয়েডস। আমরা ওই যে স্টেরলস পড়ছিলাম না, স্টেরয়েডস মূলত ওদের এটা হচ্ছে পলিসাইক্লিক লং চেইন অ্যালকোহল। এটা মূলত স্টেরয়েডটা হচ্ছে পলিসাইক্লিক লং চেইন অ্যালকোহল, ঠিক আছে? তো এরা হচ্ছে এরকম, এই সাইক্লিক থাকে, লং চেইন অ্যালকোহল। আর এটা হচ্ছে কোলেস্টেরল, কোলেস্টেরলের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ঠিক আছে? ক্লিয়ার সবাই? দেখছো? স্যার, হ্যাঁ স্যার, এটা কি মানে সাইকেল থাকবে, মানে গোল গোল ইয়ে থাকবে এবং এই গোলগুলোই চেন আকারে থাকবে, এটা কি স্যার পলি? হ্যাঁ, গোল গোলটাই চেন আকারে এরকম, এই যে এই স্ট্রাকচারটা থাকবে, এই জি স্যার। স্ট্রাকচারটা এরকম চেন আকারে থাকবে। তো এদের ফাংশন প্রিকারসর অফ সেক্স অর আদার হরমোন ইন ফিশ এন্ড শ্রিম্প, মানে ফিশ এবং শ্রিম্পের ক্ষেত্রে এরা যে হরমোন যেগুলো আছে, হরমোন এগুলার প্রিকারসর। এইটা যদি স্টেরয়েড সে সিগন্যাল দেয় তখন হরমোন গুলা রিলিজ হবে, বা স্টেরয়েডটা যে অর্গানে প্রেজেন্স হবে তখন তার হরমোনটা কি লিপিড না কি হতে পারে, কোন কম্পাউন্ড হরমোন? স্যার নন লিভিং কম্পাউন্ড। নন লিপিড কি তাহলে কি করবে? স্যার প্রোটিন। প্রোটিন, হরমোন। জি স্যার। এই প্রোটিনটা রিলিজ হওয়ার জন্য আগে এই স্টেরয়েড বা স্টেরল গুলা প্রেজেন্স থাকা লাগবে অর্গানে। এ যদি প্রেজেন্স না থাকে, এ যদি সিগন্যাল না দেয় তাহলে কিন্তু ওই হরমোনটা রিলিজ হবে না, ঠিক আছে? তারপর have general structure consisting of a fused ring system, ওই রিং সিস্টেমের কথা বলা হচ্ছে জেনারেল স্ট্রাকচার। আর কোলেস্টেরলটা হচ্ছে ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট স্টেরল এবং বায়োলজিক্যাল মেমব্রেনে থাকে, স্পেশালি ইন এনিমেলের ক্ষেত্রে মেমব্রেনে বেশি থাকে কোলেস্টেরলটা। আমরা দেখি কোলেস্টেরল ফাংশন কি স্টেরয়েডের মধ্যে, আমরা এটা কিন্তু ডিটেইলস অত বেশি পড়ি না। তারপর দেখি আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আর কিছু জানানো যায় কিনা, আমি জেনে তোমাদেরকে আরো একটু ডিটেইলস জানাবো। আমার মনে হচ্ছে এখানে ইনফরমেশনটা একটু কম আছে, তাই না? জি স্যার। আর একটু তাহলে আমি ডিটেইলস আর একটু তোমাদেরকে জানাবো। আচ্ছা, কোলেস্টেরলটা হচ্ছে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন অ্যানিমালস, অ্যাবান্ডেন্ট ব্রেন এবং নার্ভাস টিস্যু, ব্লাড, বাইল, লিভার, স্কিন, মোটামুটি অনেক জায়গাতে কিন্তু কোলেস্টেরলটা থাকে। ব্রেন এবং নার্ভাস টিস্যুতেও থাকে, ব্লাডে থাকে, বাইলে থাকে, লিভার এবং স্কিন, ঠিক আছে? তো বাইলটা তো তোমরা জানো নাকি, বাইলটার ফাংশন কি, তাই না? স্যার আমি পিত্তরস। হ্যাঁ, পিত্তরস। পিত্তরস। তখন থেকেই চলে আসছে। এটা তো আমরা জানাইছি এটার ফাংশন কি, তাই না? তো within body cholesterol may exist in its free state, মানে বডিতে এটা ফ্রি স্টেটে থাকতে পারে, ফ্রি or esterified with from with fatty acid, esterified হতে পারে ফ্যাটি অ্যাসিডের সাথে কোলেস্টেরলটা, or other organic acid অথবা অন্যান্য অর্গানিক অ্যাসিডের সাথেও সে esterified হতে মানে esterified অবস্থায় থাকতে পারে অথবা ফ্রি অবস্থায় থাকতে পারে, ঠিক আছে? কোলেস্টেরলটা বডিতে, ঠিক আছে? ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তারপর এর হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট অফ বায়োমেমব্রেন সিস্টেম ইন অল ইউক্যারিওটিক উইথ ফসফোলিপিড এন্ড প্রোটিন, মানে ফসফোলিপিড এবং প্রোটিনের সাথে কিন্তু এটাও এসেনশিয়াল কম্পোনেন্ট কোলেস্টেরলটা, ঠিক আছে? যতগুলা ইউক্যারিওটিক বায়োমেমব্রেন আছে। বাল্ক অফ কোলেস্টেরল ইন অ্যানিমাল টিস্যু অ্যাসোসিয়েটেড মেমব্রেন সিস্টেম, এই কোলেস্টেরলটা মূলত অ্যানিমালের মেমব্রেন সিস্টেমের সাথে রিলেটেড। আচ্ছা, many important sterols are synthesized from cholesterol, কোলেস্টেরল থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট স্টেরল সিনথেসাইজ হয়, যেমন কোলেস্টেরল ইজ এ প্রিকারসর অফ বাইল অ্যাসিড, বাইল অ্যাসিডটা কিন্তু কোলেস্টেরল প্রিকারসর। কোলেস্টেরল যদি থাকে বা ইয়া হয় সিগন্যাল দেয় তখন বাইল অ্যাসিডটা ইয়া হবে, সিনথেসাইজ হবে বা প্রডিউস হবে। তারপর স্টেরয়েড হরমোন, অ্যান্ড্রোজেন, এস্ট্রোজেন যদি কোলেস্টেরল সিগন্যাল দেয় তখন এই স্টেরয়েড হরমোন গুলা রিলিজ হবে। তারপর হচ্ছে যে ভিটামিন D3, ভিটামিন D3 হচ্ছে যে ভিটামিন
ডিটা হচ্ছে 3টা থাকে, ঠিক আছে। এর মধ্যে পলিক্যালসিফেরলটা মনে হয় ভিটামিন D3, এটাও কিন্তু মূলত এই স্টেরয়েডের কোলেস্টেরলের কারণে সে এটার নাম কি সিনথেসাইজ হবে, ঠিক আছে। ক্লিয়ার সবাই? জি স্যার। আবার কোলেস্টেরলটা হচ্ছে অ্যাবজর্পশন অফ ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড অ্যাবজর্পশনে হেল্প করে এবং ট্রান্সপোর্টেশন অফ ব্লাড এন্ড হিমোলিন। হিমোলিন কাদের রক্ত? স্যার আর্থ্রোপোড। তেলাপোকা। হ্যাঁ চিংড়ি রক্তের নাম কি? হিমোসায়ানিন আছে। হিমোসায়ানিন কার রক্ত? হিমোসায়ানিন আর হিমোলিন। হিমোলিন মনে হয় আমাদের চিংড়ির না নাকি? জানো তোমরা? স্যার ভুলে গেছি। আমার মনে স্যার হয় চিংড়িতে হিমোলিম হতে পারে স্যার। হ্যাঁ, চিংড়িটা হিমোসায়ানিন যত সম্ভব তেলাপোকার হতে পারে। তারপর তোমরা এটা একটু দেখো তো, ঠিক আছে। তারপর আমিও দেখবো, জি আমি স্যার। দেখে নেক্সট ক্লাসে তোমাদেরকে জানাবো, ঠিক আছে। জি স্যার। তো এরা হচ্ছে মূলত ফ্যাটি অ্যাসিড অ্যাবজর্পশন, ইন্টেস্টাইন থেকে ফ্যাটি অ্যাসিড অ্যাবজর্পশনে এটার নাম কি রোল প্লে করে এবং এটা তারপরে অ্যাবজর্পশন করে। স্যার হিমোলিম ফোরিং এ থাকে। হ্যাঁ, ফোরিং এ থাকে হিমোলিম। স্যার ঘাস ফড়িং এ। বার্ড অফ শ্রিম্প লিখেও সার্চ দিতে পারো তোমরা, তাহলে পাইতে পারো। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত এই ফাংশন গুলা করে। এরপর আমরা দেখবো মোটামুটি একটু ক্লিয়ার তোমরা কোলেস্টেরলের ফাংশন। আমরা কোলেস্টেরল মূলত এই ফাংশনটা ইম্পর্টেন্ট, কি কি কাজে ইউজ হয় আর কি, এটা বেশি ইম্পর্টেন্ট। ওর স্ট্রাকচার বা ইয়ে হচ্ছে আমাদের ফিশের ক্ষেত্রে আর কি। এই স্ট্রাকচারটা মূলত বায়োকেমিস্ট্রি বা ওর ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই কি ফাংশন করে সেটা ইম্পর্টেন্ট, তারপরও এর বেসিক জানা দরকার আছে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখে তোমাদেরকে যদি পারি একটু আইডিয়া দেবো, একটু আমরা স্টাডি করে আর কি। ওকে, আমরা নেক্সট যাচ্ছি, সেটা হচ্ছে স্যার ওইটার স্ট্রাকচার কি দেয়া ছিল ওখানে? কোলেস্টেরলের স্ট্রাকচার এই যে এখানে আছে। আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, জেনারেল ফাংশন অফ লিপিড। লিপিডের জেনারেল ফাংশনটা কি? সেটা হচ্ছে সে সোর্স অফ মেটাবলিক এনার্জি, আমি আগে বলছি এটিপি, এবং এটার এই এটিপি এর ফাংশনটা হচ্ছে মূলত ডাবল, প্রোটিন এবং কার্বোহাইড্রেটের ডাবল এনার্জি সাপ্লাই করে। এমনকি অনেক সময় কার্বোহাইড্রেট ট্রিপল এনার্জিও হইতে পারে, ঠিক আছে, মানে 3 গুণ হইতে পারে, এনার্জি সাপ্লাই করতে পারে, ঠিক আছে। আর সোর্স অফ ফ্যাটি অ্যাসিড, কি কি ফ্যাটি অ্যাসিড, যেমন যেটা ইম্পর্টেন্ট ফর গ্রোথ এবং সার্ভাইভাল ফিশের, যেমন লিনোলিক অ্যাসিড, তারপর লিনোলিনিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, ঠিক আছে। ফ্যাটি অ্যাসিড হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের নাম হচ্ছে লিনোলিনিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, অ্যারাসিডোনিক অ্যাসিড, ইকোসা পেন্টানোইক অ্যাসিড, ডোকোসা হেক্সানোইক অ্যাসিড। এই পাঁচটা হচ্ছে মূলত ইম্পর্টেন্ট এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার সবাই? এগুলা মুখস্থ রাখবা তোমরা, ওকে জি স্যার। স্যার। এগুলা মুখস্থ করে ফেলবা এই নামগুলা। তারপর এসেনশিয়াল কম্পোনেন্ট অফ সেলুলার এন্ড সাবসেলুলার মেমব্রেন, ওই যে মেমব্রেন গুলা সে কম্পোনেন্ট কি কি? ফসফোলিপিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মানে ফসফোলিপিড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট অফ সেলুলার এবং সাবসেলুলার মেমব্রেন। আর সোর্স অফ স্টেরয়েড মেইনটেনেন্স মেমব্রেন সিস্টেম। তারপর লিপিড ট্রান্সপোর্ট স্টেরয়েড হরমোন প্রিকারসর, এই মূলত স্টেরয়েডের সোর্স। তারপরে মেমব্রেন সিস্টেমটাকে মেইনটেইন করবে স্টেরয়েড গুলা। তারপর লিপিড ট্রান্সপোর্ট স্টেরয়েড হরমোনস প্রিকারসর আর কি। প্লে রোল অ্যাজ মেকানিক্যাল সাপোর্ট অর কোহেশন ফর ভাইটাল অর্গান, মেকানিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করবে ভাইটাল অর্গান, এইডিং মেইনটেনেন্স অফ ন্যাচারাল বাউন্সি, এবং ন্যাচারাল বাউন্সিটাকে সে মেইনটেনেন্স করবে। আর লিপিড সার্ভ অ্যাজ ভেক্টর ডিউরিং ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ লিপিড সলিউবল ভিটামিন এন্ড ক্যারোটিনয়েড পিগমেন্ট, এবং লিপিডটা ভেক্টর হিসেবে কাজ করবে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ লিপিড সলিউবল ভিটামিন গুলা এবং হচ্ছে যে ক্যারোটিনয়েড পিগমেন্ট গুলা অ্যাবজর্পশনের ক্ষেত্রে তারা ভেক্টর হিসেবে কাজ করবে।
এই হচ্ছে এদের ফাংশন। ফাংশন গুলা ভালো করে মুখস্থ করবা, এটা ভেরি মাচ এক্সামের জন্য ইম্পর্টেন্ট আর কি, পরীক্ষা আসতে পারে ভেরি মাচ। ঠিক আছে স্যার একটা কোশ্চেন স্যার, হ্যাঁ বল। স্যার এই লিপিডের ফাংশন গুলো কি স্যার ফিশের জন্য নাকি মানে অ্যানিমেল এন্ড প্ল্যান্ট উভয়ের জন্য? কিছু কিছু ফাংশন অ্যানিমেল এন্ড প্ল্যান্টের ক্ষেত্রে মিলবে, কিছু ফিশের ক্ষেত্রে আলাদা আলাদা আর কি, অল্প কিছু ডিফারেন্সিয়েট আছে, তবে ওটা জেনারেল ফাংশন, মোটামুটি সবার জন্যই এই এরা একই রোল প্লে করবে আর কি, প্ল্যান্ট এবং অ্যানিমেলের জন্য। ঠিক আছে, এরা এই রোল গুলা প্লে করবে। ঠিক আছে, জি স্যার। মোটামুটি সবার জন্য এখানে ভিতরে ওভারঅল ফাংশন গুলো চলে আসছে আর কি। এর বাইরে হয়তো স্পেসিফিক কিছু ফাংশন থাকতে পারে, অত আমাদের ডিটেলস আসলে জানার দরকার নাই। এটা হায়ার স্টাডি যখন কেউ লিখিত বা এই ধরনের কাজ করবে, হায়ার স্টাডি করলে তখন তোমরা আরো ভালো জানতে পারবে আর কি। ঠিক আছে, মোটামুটি এইটুকু জানলে আমাদের পরীক্ষায় তো লিখা লাগবে, এই পরীক্ষায় একটু লিখলেই হবে আর কি এগুলো। ঠিক আছে, এগুলো লিখলে যদি কোশ্চেন আসে সর্বোচ্চ নাম্বার দেওয়া যাবে, এইটুকু সব লিখলে আর কি। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। তোমাদের পরে ক্লাস আছে? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে অন্যান্য টপিকস গুলো পড়ব, আর কিছু কিছু পয়েন্ট আলাপ করছি ওগুলা। স্যার ধরেন যে এই যে বললাম স্যার, একটা কথা ছিল সাবজেক্টের একটা। জন্য হ্যাঁ বলো। স্যার আমি বলতেছিলাম যে আমাদের কি ফার্স্ট ইয়ারের সিটি গুলান হবে না হচ্ছে মানে ফার্স্ট ইয়ারের বলতে ফার্স্ট সেমিস্টারের সিটি গুলো হবে না এই যে আমাদের যে এখন 2-1 চলতেছে এটার সিটি হবে? এখন ওটা আসলে ডিসিশন আর বলতে লাগবে, কারণ আমরা তো মডেলটা ভেতরে জানলে আমি তোমাদেরকে জানাবো দেখাতে যে চাই কোনটা আগে হবে, অথবা ওই যে স্যাররা হয়তো তোমাদেরকে অ্যাসাইনমেন্ট বা কুইজ দিবে, দিয়ে নিয়ে নেবে আর কি। অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা বলছে, তো আমার ক্ষেত্রে আমি কুইজ নেবো তোমাদেরকে আর কি, কুইজ নেবো আর কি, কিছু কুইজ নেবো আর কিছু অ্যাসাইনমেন্ট থাকবে। থ্যাংক ইউ স্যার। ওই যে প্রথমে যে এরকম কুইজ নিছিলাম একদিন, মনে আছে কিনা, তারপর আরেকদিন আমরা ট্রায়াল দেব। ঠিক আছে, ফাইনালি নেওয়ার আগে আরেকবার তোমাদেরকে অভ্যস্ত করে তারপরে যাই তোমাদের আর কি, দেখি তারপর ডিসিশনটা কি আসে, আমরা এখনো জানা নাই, ডিসিশন জানলে তোমাদেরকে আমি জানাবো এক্সাক্ট। ঠিক আছে, তো ঠিক আছে, জি স্যার। নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবা। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।